হ্যাঁ, কেন না? এটা ৬ নম্বর চ্যাপ্টার যেটা, সেটা তো তোমার ডেটাবেস রিলেটেড এবং এখান থেকে কিছু কোশ্চেন আসে আর এখান থেকে মেইনলি আসলে প্র্যাকটিক্যাল রিলেটেড টপিকস গুলো তোমার বেশি। কিন্তু এগুলো শিখতে হবে। কারণ ডেটাবেস ধরো যে তোমাকে কোনো একটা ইয়ে দিতে পারে যে এখানে তোমার বিভিন্ন আছে ডেটাবেসের টেবিলগুলোর মধ্যে কি ধরনের রিলেশন, যে ওয়ান টু ওয়ান রিলেশন, ওয়ান টু মেনি রিলেশন, মেনি টু ওয়ান রিলেশন, মেনি টু মেনি রিলেশন, তারপর ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বলতে কি বোঝায়। তারপরে ধরো যে এখানে কিছু গুরুত্বপূর্ণ টপিকসের মধ্যে একটা হচ্ছে যে প্রাইমারি কি, তারপরে ফরেন কি, এই বিষয়গুলো কি, এই বিষয়গুলো অবশ্য জানতে হবে। তারপরে একটা আহ, আহ, মানে একটা টেবিল কিভাবে ক্রিয়েট করব, তোমাকে হয়তো বলা হলো যে ধরো আহ, ৫ জন লোকের ধরো যে জেলা বা নির্দিষ্ট অ্যাড্রেস একটা এক একটা জেলা দিল। তারপরে বলল যে যদি হয়তো বা জন্ম তারিখ বা অমুক কিছু ইনফরমেশন দিয়ে দেবে। আমি বললো যে এদেরকে সর্ট, ৪ অধ্যায় যেটা, আচ্ছা, ৪ অধ্যায় আর ৬ অধ্যায়ের বিষয়টা আমি একটু বলছি। ধরো ৪ অধ্যায়টা হচ্ছে যে এইচটিএমএল মানে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এইচটিএমএলটা কি? এটা হচ্ছে একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তুমি যে কোনো একটা ওয়েবসাইট খেয়াল করবা, যে কোনো একটা ওয়েবসাইটের একটা পেজ যখন ওপেন হচ্ছে, তোমার এই পেজের যে ডিজাইনটা করা হয়, তো এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের থ্রুতে, বিভিন্ন মার্কআপ ল্যাঙ্গুয়েজের থ্রুতে এই পেজটাকে কি করা হচ্ছে, ডিজাইন করা হচ্ছে। তো এখন এইচটিএমএলটা ওইটার স্ট্রাকচারটা দাঁড় করায় দিচ্ছে। তো এই এইচটিএমএল একটা পেজের স্ট্রাকচারটা যে দাঁড় করাচ্ছে, পেজের মধ্যে আমার টেবিলও থাকতে পারে, যে কিছু লেখা থাকতে পারে, সেখানে কিছু ধরো যে প্যারাগ্রাফের মতো কোনো একটা শব্দ বোল্ড থাকতে পারে, বা কোনো একটা নির্দিষ্ট প্যারা কালারিং থাকতে পারে, রেড কালার, বা এটা হয়তো বা তোমার ইয়েলো কালার, বা বিভিন্ন কালারিং সিস্টেম থাকতে পারে। যাই হোক, একটা উদাহরণ দিচ্ছি। এই যে এই পেজের যে ডিজাইনটা আমি করলাম বা স্ট্রাকচারটা গঠন করলাম, এটা হচ্ছে, এটার কাজ হচ্ছে এইচটিএমএল করবে। এখন যদিও তোমাদের এখানে সিএসএস বা জাভাস্ক্রিপ্ট নিয়ে আলোচনা নেই, এটা পরবর্তীতে ইনশাল্লাহ তোমরা জানবে আরো, যদি এই নিয়ে আহ, তোমরা কি করতে চাও, পড়াশোনা করতে চাও বা এই নিয়ে তোমরা যদি ঘাটাঘাটি করতে চাও, ডিটেলস আরো জানবে, সমস্যা নেই। আর এই ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের বিষয়টা হচ্ছে যে ধরো আমাদের ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের সাথে ইনভলভ হচ্ছে ডেটা। ধরো যে তোমাদের কলেজের কোনো ইনফরমেশন, তারপরে অন্য আরেকটা কোনো কলেজের ইনফরমেশন, বা একাধিক তোমাদের বিজ্ঞান বিভাগের বা মানবিক বিভাগের বা অন্য আরেক বিভাগের এই ইনফরমেশন। ধরো সায়েন্সের ১০০ জন আছে বা আর্টসের ৫০ জন আছে, এদের ধর বিভিন্ন সাবজেক্টের একটা পরীক্ষার বিভিন্ন সাবজেক্টের নাম্বার। তো এই যে নাম্বার গুলোকে আমি কি করব, ধরো যে এর মধ্যে এই বাংলা, ইংরেজি, আইসিটি, এটা কিন্তু সকলের জন্য আছে। এখন আমি এদের মধ্যে কোনো একটা, এই যে দুইটা বিভাগের মধ্যে কোনো একটা ইয়ে করব যে এক মানে একটা রিলেশন তৈরি করব, সম্পর্ক তৈরি করব যে এই স্টুডেন্ট গুলো সকল স্টুডেন্ট, ধরো যে ১০০ আর ৫০, এই যে ১৫০ স্টুডেন্ট, এদের সকল ইনফরমেশন গুলো আমরা একটা টেবিলে নিব। আবার যারা সায়েন্সের ১০০ জন আছে, তাদের এই পদার্থ, রসায়ন, জীব বা ম্যাথ, এগুলোর ইনফরমেশন গুলো এক জায়গায় রাখবো। তারপরে যারা আর্টসে আছে, তাদের সাবজেক্টের ইনফরমেশন গুলো এক জায়গায় রাখবো। তো এইগুলো থেকে আবার কি তাদের ওভারঅল একটা তোমার রেজাল্ট প্রসেস করব। তো এই যে এগুলো হচ্ছে বিভিন্ন ডেটা রিলেটেড, এগুলোর সাথে বিভিন্ন ডেটা রিলেটেড থাকবে। এই জন্য এটাকে আমরা ডেটাবেস ম্যানেজমেন্ট বলছি, যে কত স্মুথলি আমি সেটাকে ম্যানেজ করতে পারি, কিভাবে আমি এটাকে ম্যানেজ করব। হ্যাঁ, এটা হচ্ছে বিষয়। সো সবগুলোই মোটামুটি কাছাকাছি আর কি। তো তোমার যদি প্রশ্নগুলো ইয়ে করা হয়, তোমার অ্যানালাইসিস করা হয়, মেইন সিকিউ বলতে তোমার প্রথম ২টা চ্যাপ্টার থেকেও কিন্তু আসবে। হ্যাঁ, মোট মোট তোমার আসবে, তোমার ৮টা সিকিউ থাকে। তো ৮টা সিকিউ এর মধ্যে ধরো যে কয়টা দিতে হচ্ছে, এদিকে নৈর্ব্যক্তিক থাকছে কয়টা, ২৫টা। আর ওখানে আহ ৫টা, ৫×১০=৫০, তাহলে ৮টার মধ্যে ৫টা দিতে হচ্ছে। আর প্র্যাকটিক্যাল থাকতেছে ২৫। তো ৮টার মধ্যে যে আসবে, তার মধ্যে ধরো এই যে নাম্বার সিস্টেম থেকে, অর্থাৎ ডিজিটাল ডিভাইস থেকে, এটা থেকে ২টা আসে ম্যাক্সিমাম ক্ষেত্রে। এর মধ্যে একটা যে গেট রিলেটেড, একটা নাম্বার সিস্টেম রিলেটেড, ২টা ধরো।
এরপরে প্রথম চ্যাপ্টার যেটা রিডিং ছিল, অর্থাৎ এই যেটা বায়ো ইনফরমেটিক্স নিয়ে আলোচনা বা যে আলোচনাগুলো আছে প্রথম দুইটাতে, প্রথম একটা, এরপরে ধরো যে দ্বিতীয়টাতে, দ্বিতীয়টা থেকে একটা, তাহলে মোট হইলো কয়টা হলো, দুইটা, চারটা হইলো। এরপরে ধরো যে প্রোগ্রামিং থেকে আহ, একটা আসে বা দুইটা আসে, কখনো দুইটা আসার সম্ভাবনা থাকে বেশি। আর আরেকটা হচ্ছে তোমার এই ইয়ে থেকে এইচটিএমএল, এখান থেকে হচ্ছে অনেক সময় দুইটা আসে, অনেক সময় একটা আসে। আর শেষ অধ্যায় থেকে দেখা যায় যে একটা অনেক সময় আসতে পারে। তো এখান থেকে যদি সিকিউ নাও আসে, তার কিন্তু তোমার কি বলবো, নৈর্ব্যক্তিকের দুই তিনটা প্রশ্ন আসতে পারে। আবার সিকিউ যদি আসে, সিকিউ হয়তো বা একটা একটা বেশি আসবে না। এই হচ্ছে প্রশ্নের প্রশ্নগুলো যদি বিগত বছরের প্রশ্নগুলো যদি অ্যানালাইসিস করা হয়, এটা আসলে আমরা ধারণা পাই। তো অনেক সময় দেখা যায় যে একটু অল্টারনেট হতে পারে, যেটা থেকে আমরা হয়তো দুইটা মনে করছি, ওইটা থেকে দুইটা না এসে একটা দিলো, আর একটা চ্যাপ্টার থেকে দুইটা দিয়ে দিল। এটা হঠাৎ মঠাৎ হলেও হতে পারে, কিন্তু অ্যাজ ইউজুয়াল যদি আমরা ধারণা করি, তো এইটাই আর কি, এই প্রশ্নগুলো যাচাই বাছাই করলে এটাই আমরা বুঝতে পারি। বুঝছো? তো সেই ক্ষেত্রে তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার, মানে যদি তোমাদের মনের মধ্যে বা কারোর মনের মধ্যে এরকম হয় যে প্রত্যেকটা চ্যাপ্টার না পড়ে কোনো একটা নির্দিষ্ট চ্যাপ্টার বাদ দিতে চাচ্ছি, সেই ক্ষেত্রে বাদ না দিয়ে অন্তত কিছু টপিকস পড়া উচিত। আমি যেমন ধরো বোঝানোর জন্য এই তৃতীয় চ্যাপ্টার বা চতুর্থ চ্যাপ্টার বা পঞ্চম চ্যাপ্টার, এগুলো কিন্তু বোঝার বিষয়গুলো, বিশেষ করে তৃতীয় চ্যাপ্টার আর প্রোগ্রামিং যে চ্যাপ্টারটা আছে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যে চ্যাপ্টার। বুঝতে পেরেছি। মানে একবার ওই যে তোমার সেকেন্ড পেপার অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে যেভাবে নিয়েছে, সেই ক্ষেত্রে হয়তো একবারে ৫টা অধ্যায় দিয়েছে আর কি। এই যে ইয়ে করবা, তোমাদের একটা বুদ্ধি নেই, সেটা হচ্ছে যে এই যে ধরো দুইটা চ্যাপ্টার ইনশাল্লাহ আমরা শেষ করে ফেলবো। এই আসলে আমার এই সময় লাগতেছে যদি মনে করো, আসলে সময় লাগার বিষয়টা না, দেখা যায় আমি যদি আহ বুঝাইতে না। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, না ইনশাল্লাহ, ২ আর ৪, ২ আর ৪ যদি তুমি ই করতে পারো, সরি ২ বলছি, ৩ আর ৪ যদি কভার করা যায়, এখান থেকে তোমাদের যদি ৮টা সৃজনশীলও যদি দেয়, সিকিউ যদি দেয়, তাহলে ফার্স্ট, যেহেতু ফার্স্ট ইয়ার ফাইনাল, সেখানে দেখা যাচ্ছে ৪টা বা ৫টা প্রশ্ন এই ২টা চ্যাপ্টার মিলে আসতে পারে। আর আর যে প্রথম ২টা চ্যাপ্টার, যেহেতু ওগুলো হচ্ছে রিডিং পার্ট, প্রথম দুইটা চ্যাপ্টারের বিষয় হলো, এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ কিছু টপিকস আছে, এই টপিকস গুলো যদি পড়ো, তাহলে এই প্রশ্নগুলো হয়তো ঘুরে ফিরে আসার সম্ভাবনাটা বেশি থাকে। যেহেতু এটা হচ্ছে বোঝার বিষয় চাইতে, এটা মানে নিজে মুখস্থ রিলেটেড বা কিছু ধরো ছোট্ট ছোট্ট টপিকস মানে আয়ত্ত করতে হয়, এরকম কিছু একটা বিষয়। তো যেটা মানে কিছু কিছু টপিকস আছে বোঝার বিষয়, সেগুলো হয়তো বা প্রশ্ন করার সাপেক্ষে বা পড়ানো যখন হয়, তখন হয়তো বুঝিয়ে দেওয়া সম্ভব হয়ে ওঠে, বা যখন ওটা নিয়ে পড়া পড়া হচ্ছে বা প্রশ্ন হইলে কেউ কাউকে জিজ্ঞাসা করলে ওটা হয়তো বোঝা যাচ্ছে। তো ওইটা নিয়ে সচরাচর কিন্তু ওই দুইটা চ্যাপ্টার দিয়ে কেউ ওইভাবে শুরু একটা করে না, যেহেতু বোঝার বিষয় হচ্ছে তৃতীয় চ্যাপ্টার, চতুর্থ চ্যাপ্টার, পঞ্চম চ্যাপ্টার, এগুলো বোঝার বিষয়, এগুলো এই জন্য আহ বোঝার জন্য একটু যতটুকু সময়ের প্রয়োজন হয় আর কি। আর আরেকটা তোমাদের আরেকটা ইয়ে করি, একটা বুদ্ধি দেই, সেটা হচ্ছে যে প্রিভিয়াস যে কোশ্চেন গুলো আছে, মানে বোর্ড কোশ্চেন গুলো আছে, এই কোশ্চেন গুলোর মধ্যে তুমি যদি প্রথম দুইটা চ্যাপ্টারের কথা চিন্তা করো, তো দেখবা যে ১ এবং ২ নাম্বার কোশ্চেনটা হচ্ছে প্রথম দুই চ্যাপ্টার থেকে আসে। মানে সিরিয়ালে তারা প্রশ্নটা রাখার চেষ্টা করে আর কি, বোর্ড প্রশ্ন। তো ওখানে ১ আর ২ এর বোর্ড প্রশ্নগুলো দেখবা, দেখার পরে এর খ, গ, ঘ, এই প্রশ্নগুলো কি, মানে ১ নাম্বার যে কোশ্চেন গুলো আছে, এগুলো দেখা যায় যে অনেক সময় আহ দেখলেই বোঝা যাবে বা দেখলেই পারা যাবে।
বা ঘ যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো অনেক সময় একটু মানে বুঝে লিখার বিষয় থাকে। তো সেক্ষেত্রে মানে কি ধাঁচের কোশ্চেন ওগুলো দেখে ওই টপিকসটা সম্পর্কে যদি তুমি পড়ো তাহলে দেখা যাবে ওই বিষয়টা তোমার আয়ত্ত চলে এলো আর কি। বুঝছো? তো এই লাস্টের দিকে এসে মানে খুব একটা প্যারা না নিয়ে এই 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 এটা স্ট্র্যাটেজিটা ফলো করতে পারো তোমরা। তো যাই হোক, হ্যাঁ, এটা একটা বিষয় কিন্তু হ্যাঁ, হ্যাঁ, ওইটাই আরকি। এখন ওই স্ট্র্যাটেজিটাই ফলো করতে হবে। দেখা যায় যে সবগুলো তো এখন দেখা যাচ্ছে যে আমরা হয়তোবা প্রেশার নিয়ে শেষ করে দেখা যাচ্ছে যে কোনটাই হলো না, কথার কথা। তো সেই ক্ষেত্রে যে আমি কিছু যে বোর্ড রিলেটেড কোয়েশ্চেন গুলো পড়ি তাহলে কিছু টপিকস কিন্তু ওর মধ্যে চলে আসতেছে। চলে আসলে দেখা যাবে ওই বিষয়গুলো সম্পর্কে যদি আমার পরবর্তীতে কোয়েশ্চেন আসে পরীক্ষায় তাহলে কিন্তু আমি ওগুলো কিন্তু কি করতে পারবো? লিখতে পারবো আশা করা যায়। এই হচ্ছে বিষয়টা, বুঝছো? ঠিক আছে, তাহলে আমরা একটু আজকে ক্লাসে ফিরি। আমার স্ক্রিনটা যদি সবাই দেখতে পাও তাহলে আমরা লাস্ট দিনে বলো দেখতে পাচ্ছ না? মাসিরা কি দেখতে পাচ্ছ না? কি প্রবলেম হবে তোমার? আচ্ছা, নে- এটা হ্যাঁ, নেট ইস্যু ছাড়া তো এখানে তো অন্য কোনো ইস্যু আমি তো পাচ্ছি না, কারণ আমি তো এখানে একদম প্রপার ওয়েতেই স্ক্রিন শেয়ার করে রেখেছি। তারপরে আমি গুগল মিট অন করে রেখেছি, সবই তো ওকে আছে। আচ্ছা দেখি। আচ্ছা, আচ্ছা দেখি তাহলে আমি একটু আবার একটু ডিসকানেক্ট করে আবার করার চেষ্টা করি। শেয়ার শেয়ার করার চেষ্টা করি। Okay, কি বলছে? এখন এখন কি দেখা যাচ্ছে? ওকে, ঠিক আছে। একটু হয়তো যখন একটু নেট স্লো হয়ে যাচ্ছে তখন মনে হয় কিছুটা প্রবলেম হচ্ছে। ওকে, তাহলে আমরা লাস্ট দিনে ২ টা গেট নিয়ে আলোচনা করেছিলাম। সেই ২ টা গেটের নাম কি, কি ছিল মনে আছে? বলো দেখি। নাম যদি মনে থাকে তাহলে বলো। আচ্ছা হ্যাঁ, এই যে এক্সঅর গেট, এক্সঅর গেট, আর একটা হচ্ছে তোমার এক্স নর গেট, গেট। আচ্ছা, তো এক্সর এটাকে আবার আমরা বলছিলাম কিভাবে লেখা যায়, এইভাবে আমরা লিখতে পারি ই এক্স অর এক্সর, এভাবে লিখতে পারি তাই না? এটা আমরা বলছিলাম যে ই এক্স এন ও আর এক্স নর। তো আচ্ছা ই এক্সটা কেন লিখলাম বলতো? ই এক্স কথাটা আসছে তোমার এক্সক্লুসিভ থেকে। ই এক্স সি এল ইউ। হ্যাঁ রেকর্ড হচ্ছে, হ্যাঁ রেকর্ড হচ্ছে না। আগের আগেরটা কি রেকর্ড পেয়েছো? আগেরটা যে আমি লিংক শেয়ার করেছিলাম ওইটা কি দেখেছো তোমরা? আচ্ছা, এক্সক্লুসিভ, এটা হচ্ছে এক্সক্লুসিভ। এক্সক্লুসিভ অর আর এক্সক্লুসিভ নর এখান থেকেই তোমার ওই সংক্ষেপে আমরা ইএক্সটাকে নিয়েছি, যেটাকে আমরা এই এক্সর বলছি বা এক্স নর বলছি। তো এটা যেহেতু বিশেষ গেট তাই না? আচ্ছা, এক্সক্লুসিভ অর বা এক্সর গেটের আমাদের মেন কনসেপ্টটা কি বলতো? যে আমরা ইনপুট কি হলে আউটপুট কি হবে? মানে আমি যদি কোনো একটা গেটের ক্ষেত্রে আমি তোমাদেরকে যদি প্রশ্ন করি যে এটার মেইন কনসেপ্টটা কি? তবে তোমার ওকে, মানে সেম হইলেই জিরো হবে। আর আর ডিফারেন্ট হলে ডিফারেন্ট ওয়ান হবে। ওকে। আর এক্স নর গেটের ক্ষেত্রে ডিফারেন্ট হলে জিরো। জাস্ট হচ্ছে কি মানে
জাস্ট বিপরীত, মানে আমি এক্সর গেটের ধরো যে তুমি যেটা বললে যে দুইটা জিরো যদি হয় তাহলে আউটপুট কি হবে, সেম আউটপুট, ইনপুট হলে আউটপুট জিরো। এরকম যদি মানে আমার যদি জিরো জিরো হয়, একটা জিরো আর একটা জিরো যদি হয়, একটা ওয়ান একটা ওয়ান যদি হয়, তাহলে আমার আউটপুট হবে জিরো। আর এক্স নট জিনিসটা কি, যে আমার এক্সর গেটের ধরো যে এক্সর এর সাথে একটা হচ্ছে আমার কি নট যুক্ত হচ্ছে, তাই না? তার মানে হচ্ছে আমরা তো এরকম লিখছিলাম এ এক্সর বি, এটার উপর জাস্ট কমপ্লিমেন্ট, অর্থাৎ আমার জিরোর এই যে ধরো যে এই ক্ষেত্রে দুইটা হচ্ছে সেম ইনপুট, এটার ক্ষেত্রে আমার জিরো আউটপুট পাইছি, তাহলে আউটপুট যদি জিরোর উপরে আমি কি করি কমপ্লিমেন্ট দিই তাহলে এটা ওয়ান হয়ে যাচ্ছে। সেম ভাবে এই জিরোর উপরে যদি আমি কমপ্লিমেন্ট দিই তাহলে ওয়ান হয়ে যাচ্ছে। তার মানে এক্স নরের ক্ষেত্রে কি হচ্ছে, আমার যদি সেম ইনপুট হয় তাহলে আউটপুট হয়ে যাবে ওয়ান, আউটপুট হয়ে যাবে ওয়ান। বিষয়টা ক্লিয়ার? তাহলে এখন আমরা যে পড়েছিলাম কি করে তোমার সার্বজনীন গেট পড়েছিলাম, যেটা ন্যান গেট এবং নর গেট। তো ন্যান গেট এবং তোমার নর গেট, এই দুটাকে আমরা সার্বজনীন গেট বলেছি, তাই না? তো সার্বজনীন গেট এই কথার অর্থ কি, বা আচ্ছা তুমি তার আগে বলো তো সার্বজনীন বলতে কি বোঝায়, নর্মালি কি বোঝাচ্ছে, আমরা যদি নর্মাল সেন্সে বলি সার্বজনীন বলতে কি বোঝায়? আমি যদি সার্বজনীন বলতে মানে এখানে এটা দ্বারা আমি সবকিছু করতে পারবো এরকম বিষয়টা বোঝাবে, তাই না? তো দেখো, সার্বজনীন গেট কথার অর্থ হলো আমি যে সকল গেট দ্বারা আমি কি করবো, সকল গেটকে আমরা বাস্তবায়ন করতে পারবো বা সকল গেটকে রূপান্তর করতে পারবো বা তাদের মতো কাজ করতে পারবো, মানে অন্যান্য গেট যে কাজটা করবে, অর্থাৎ ধরো যে আমার অর গেট, এন্ড গেট বা নট গেট যে ধরনের কাজ করবে, আমার এই ন্যান গেট বা নর গেট সেই সেম ধরনের কাজ করতে মানে করবে, বা ওই গেটগুলো যেভাবে কাজ করবে সেই ধরনের প্রসেস আমরা বাস্তবায়ন করতে পারবো ন্যান গেট বা নর গেটের সাহায্যে। এই জন্য এগুলোকে আমরা কি বলতেছি, সার্বজনীন গেট বলতেছে। তো তাহলে আমরা স্বাভাবিকভাবে বলতে পারি আমাদের মৌলিক গেট যেহেতু অর গেট, এন্ড গেট এবং নট গেট, তাহলে আমরা বলতে পারবো যে গেট দ্বারা মৌলিক গেটগুলো অর্থাৎ এন্ড, অর এবং নট গেটগুলো বাস্তবায়ন করতে পারবো তাকে আমরা সার্বজনীন গেট বলতেছি। এখন বিষয়টা হচ্ছে যে সার্বজনীন যে বলছি, সার্বজনীন গেট যদি বলতেছি, তো কেন সার্বজনীন গেট বলবো, মানে নিশ্চয়ই সেটা আমাকে বাস্তবায়ন করে দেখাতে হবে। তো এই বিষয়টাকে আমরা বলবো হচ্ছে সার্বজনীনতা, অর্থাৎ সর্বজনীনতা বা সার্বজনীনতা, যে আমরা এই গেট থেকে অন্যান্য গেটগুলো বাস্তবায়ন করে দেখব। তোমাদের যদি প্রশ্ন আসে যে ন্যান গেট বা নর গেটের সর্বজনীনতা বা সার্বজনীনতা কি করো, ব্যাখ্যা করো, তো তখন তোমাদেরকে কি করতে হবে, ন্যান গেট থেকে অর গেট, ন্যান গেট থেকে নট গেট, ন্যান গেট থেকে তোমার এন্ড গেট, এগুলো বাস্তবায়ন করে দেখাতে হবে, আমরা যেহেতু সর্বজনীন গেট বলছি এদের। অনুরূপভাবে যদি তোমার নর গেটের কথা বলে যে নর গেটের সার্বজনীনতা ব্যাখ্যা করো, তাহলে নর গেট থেকে অর গেট বাস্তবায়ন করতে হবে, নর গেট থেকে এন্ড গেট বাস্তবায়ন করতে হবে, নর গেট থেকে নট গেট বাস্তবায়ন করতে হবে। তাহলে আমরা আজকে একটু এই ন্যান গেট এবং নর গেটের সর্বজনীনতা একটু দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। দেখি, সর্বপ্রথম আমরা এক এক নাম্বার দিচ্ছি যে ন্যান গেটের সর্বজনীনতা। আমরা হচ্ছে ধরো যে দেখছি ন্যান গেটের সর্বজনীনতা। আচ্ছা, সর্বজনীনতা। ফার্স্ট অফ অল আমরা প্রথমে কি করি, ন্যান গেট থেকে আমরা নট গেট বাস্তবায়ন করব। কোন গেট? নট গেট বাস্তবায়ন করব। ওকে, দেখো আমাদের ন্যান গেটের ডায়াগ্রামটা কি ছিল, এরকম ছিল না? ধরো যে দুটো ইনপুট, মিনিমাম দুটো ইনপুট,
আহ, একটু চিত্রটা আরেকটু ভালো করে আঁকানোর চেষ্টা করি। ধরো যে এরকম ছিল, এটা হচ্ছে আমার ন্যান্ড গেট ছিল, এটা হচ্ছে অ্যান্ড গেট ছিল, তার সাথে একটা নটের বাবল এটা যুক্ত হয়েছে, এটা হচ্ছে ন্যান্ড গেটের ডায়াগ্রাম ছিল। তাহলে এখন ন্যান্ড গেট থেকে নর গেট আমরা যদি বাস্তবায়ন করতে চাই, তো নট গেট, এখানে দেখো ন্যান্ড গেটের ইনপুট কয়টা, মিনিমাম ইনপুট বলো তো। ন্যান্ড গেটের মিনিমাম ইনপুট কয়টা হচ্ছে, দুইটা। কিন্তু কিন্তু নট গেটের ইনপুট কয়টা হয় বলো তো। নট গেটের ইনপুট কয়টা হয়, এই যে নট গেট কি, এই যে এটা একটা ইনপুট একটা আউটপুট বের হয়, তাই না? ধরো যে এ যদি ইনপুট হয়, এ বার হচ্ছে আউটপুট হিসেবে বের হয়, মনে আছে না? এটা হচ্ছে নট গেট। আমার মৌলিক যে গেটগুলো আছে, আবার একটু আমি রিপিট করছি, মৌলিক গেটগুলোর মধ্যে নট গেট যেটা, নট গেটের মিনিমাম ইনপুট ওই একটাই হবে, একটা ইনপুট একটাই আউটপুট। অর গেটের মিনিমাম ইনপুট দুইটা, আউটপুট একটা, আমার ম্যাক্সিমাম ইনপুট বেশি হতে পারে, সমস্যা নেই। এন্ড গেটেরও মিনিমাম ইনপুট দুইটা, আউটপুট একটা হবে, ম্যাক্সিমাম ইনপুট একাধিক হতেই পারে। সো দেখো তাহলে আমরা ন্যান্ড গেটের ক্ষেত্রেও আমরা কি দুইটা ইনপুটের কথা দেখলাম, যে দুইটা ইনপুট মিনিমাম। তাহলে এখান থেকে আমরা কি করব, নট গেটটা বাস্তবায়ন করব। তাহলে যেহেতু ন্যান্ড গেটের দুইটা ইনপুট কিন্তু নট গেটের একটা ইনপুট, তাহলে কিভাবে বাস্তবায়ন করবো দেখো। তাহলে আমরা একটু গেটের দিকে খেয়াল করি। এই যে একটা ইনপুটই নিলাম ধরো, এই এই ইনপুটটা ধরো যে কি, এ। এখন এখানে যখন এ ইনপুট হিসাবে এখানে যাচ্ছে, সেম জিনিসটা এখান থেকে এখানে দিচ্ছে, তার মানে এইটাও এ ইনপুট হিসাবে যাচ্ছে, এইটাও এ ইনপুট হিসাবে যাচ্ছে। ইনপুট কিন্তু আমার একটা চলকই, ইনপুট কি একটা চলকই। তাহলে এখন এটা যদি আমরা কি করি, এই ন্যান্ড গেট থেকে আউটপুট হিসাবে বের করতে চাই, খেয়াল করো, তাহলে আমার এখানে ইনপুট হচ্ছে একটা এ গেছে, এখান থেকেও একটা এ, তার মানে আমার আউটপুট যদি এক্স হয়, প্রথমে একটা এ, এখান থেকে খেয়াল করো, এই একটা এ, একটা এ, এইটাও একটা এ, মানে এটা ধরো আমি দুইটা এ না লিখে এখানে আমি একটা এই যদি এ লিখতাম, এখানে যদি একটা এ লিখতাম তাহলে কিন্তু দুইটা এ হইতো না। তো আমি এখানে আলাদা এ না দিয়ে আমি কি করলাম, এখান থেকে একটা এ দেখাই দিলাম। তাহলে এই এ, এই যে প্রথম এ এবং এই যে এই এ, এই দুইটা কিন্তু প্রথমে কি আছে, এন্ড হিসাবে আছে। তাহলে ধরো যে এ এন্ড এ, এরপর কি আছে, এই নট আছে, এ এন্ড এ, এটা হচ্ছে নট দ্বারা এ করলাম। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, এ এন্ড এ যদি নট হয়, তাহলে একটা এর উপরে আমরা নট, এটা কিন্তু কি করতে পারি, আমরা কিন্তু লিখতে পারি। তাহলে আমাদের নট গেটের ক্ষেত্রে যদি আমরা কি দেখাইতাম, ইনপুট আর আউটপুটটা দেখাইতাম, দেখো এই যে একটা এ, এটা হচ্ছে নট গেটের থ্রুতে আউটপুট যদি দেখায়, তাহলে এক্স ইকুয়াল টু এ বার। তাহলে জিনিসটা দেখো তো আবার, এটা কি হয়েছে, এই যে ন্যান্ড গেটের ক্ষেত্রে এই ইনপুট থেকে যে আউটপুটটা পেয়েছি, সো এই নট গেটের আউটপুট যেটা, সেরকমটা কি আমরা পেয়েছি ন্যান্ড গেট থেকে, খেয়াল করো তো। এটা কি ক্লিয়ার হয়েছে, বোঝো তো? বিষয়টা যদি ক্লিয়ার হয় তাহলে আমরা পরের স্টেপে যাব, ক্লিয়ার না হলে আমরা পরের স্টেপে যাব না। বলতে হবে তো, কথা বলতে হবে তো। হ্যাঁ বলো। ও আচ্ছা। আচ্ছা দেখো, আমি আবার বলছি, এটা হচ্ছে আমরা কি করতেছি, মানে ন্যান্ড গেটের সর্বজনীনতা আমরা যাচাই করতেছি। কেন? কারণ যেহেতু বলতেছি যে ন্যান্ড গেটটা সর্বজনীন গেট, আর সর্বজনীন গেট বলতে কি, যে এই আমরা বুঝি যে এই গেট থেকে আমাদের মৌলিক গেটগুলো আমরা বাস্তবায়ন করব। তাহলে মৌলিক গেট কোনগুলো, নট গেট, অ্যান্ড গেট এবং অর গেট। তাহলে আমরা সর্বপ্রথম ন্যান্ড গেট থেকে নট গেটটা বাস্তবায়ন করতে যাচ্ছি। তো আর সে যদি আমার স্ক্রিনটা দেখতে
পাচ্ছ যেহেতু, আমাদের একটু খেয়াল করো এখানে নট গেটটা কি। নট গেট হচ্ছে একটা ইনপুট ধরো যে এ যদি হয়, নট গেটের আউটপুটটা কি হয়, এক্স আউটপুট হিসাবে যদি কল্পনা করি তাহলে এ বার হিসাবে এটা কিন্তু আমরা আউটপুট হিসাবে দেখাইতে পারি। এটা তোমার হচ্ছে নট গেটের কি ডায়াগ্রাম এবং ইনপুট আউটপুট আমরা বলতেছি। তাহলে নট গেট ঠিক যেভাবে আমাকে আউটপুটটা দেখাচ্ছে যে একটা এ ইনপুট হইলে আমার আউটপুটটা এ বার হয়েছে, তো সেম জিনিসটা আমরা কি করব, ন্যান গেটের মাধ্যমে দেখাচ্ছি। তাহলে এই যে সেই জিনিসটা ন্যান গেটের মাধ্যমে আমরা দেখাইতে চেষ্টা করেছি। খেয়াল করো ন্যান গেটের কিন্তু মিনিমাম ইনপুট কি হয়, দুইটা হয়। সো আমরা সচরাচর কি ধরো যে এ এবং বি দুইটা ডিফারেন্ট আমরা হচ্ছে ইনপুটের চাইতে আমরা সেম ইনপুট এ হিসাবে কল্পনা করলাম, মানে দুইটা ডিফারেন্ট ইনপুট না দিয়ে আমরা দুইটা সেম ইনপুট দিলাম। এখন এইটা যদি কি হয়, এই ন্যান গেটের ভেতর দিয়ে আমরা কি করতে পারি চাই, আউটপুট হিসেবে মানে চালনা করি, তাহলে এখানে আউটপুটটা আসলে কি দাঁড়ায় দেখো। এই যে আমরা যদি আউটপুটটাকে এক্স হিসাবে নিই, ফার্স্ট অফ অল দেখো এই এ এই এ এবং এই এ, এই দুইটা এ কি অবস্থায় আছে, এন্ড অবস্থায় আছে এবং তারপরে সেটা নটের মধ্য দিয়ে গেছে। মানে জিনিসটা এটা তো এরকম, গেটটা তো এরকম ছিল যে ধরো যে একটা এন্ড গেট, এটা থেকে যে আউটপুটটা বের হয়েছে সেটা একটা নট গেটের মধ্য দিয়ে চালানো হয়েছে। এইটাই তো হচ্ছে আসলে আমার ন্যান গেটের বিষয়টা ছিল, কিন্তু আমরা এই ন্যান গেট থেকে আসলে নট গেটের কাজটা দেখাইতে চাচ্ছি। এখন দেখো আমার এখানে যেহেতু কি ছিল, এই এ এবং এ এই দুইটা এন্ড অবস্থায় ছিল, ধরো এ এবং এ আমি কি করলাম এন্ড অবস্থায়। এরপরে যেহেতু এখানে নট একটা আছে, বাবল আছে, তাহলে এর উপর দিয়ে আমরা কি করব, একটা কমপ্লিমেন্ট দিয়ে দিলাম। এখন এ এন্ড এ নট এটাকে সরাসরি আমরা কি লিখতে পারবো, এ বার হিসাবে আমরা লিখতে পারবো। কেন লিখতে পারবো, যেহেতু আমরা বুলিয়ান যে সূত্রগুলো বা বুলিয়ান যে উপপাদ্যগুলো পড়েছি, সেই বুলিয়ান উপপাদ্যের মধ্যে আমরা কিন্তু দেখেছি এ এন্ড এ এটা ইকুয়াল টু কিন্তু এ আমরা লিখতে পারি, এ এন্ড এ মানে কিন্তু এ লিখতে পারি। সুতরাং যেহেতু এ এন্ড এ এটাকে যদি আমরা এ লিখি এবং তার উপরে যে কমপ্লিমেন্ট আছে সেই কমপ্লিমেন্টটা যদি দিয়ে দেই, তাহলে আমার আউটপুটটা কি হলো, এ বার হিসাবে বা এ কমপ্লিমেন্ট হিসাবে কিন্তু আমরা কি দেখাইতে পারছি। সো আমার এক্স্যাক্টলি নট গেটটা যেভাবে আউটপুট আমাকে দেখাচ্ছে, আর কি করতেছে ন্যান গেটটা সেই আউটপুটটা দেখাচ্ছে। বিষয়টা কি ক্লিয়ার হয়েছে কিনা এখন বলো, মার্শিয়া কি বোঝা যাচ্ছে কথাটা, মানে কিছু কিছুটা মানে একটু ধারণা করো যে আসলে বোঝা যাচ্ছে কিনা, মানে বিষয় এখানে আমরা এক কথায় ন্যান গেট থেকে নট গেট বাস্তবায়ন করব। অর্থাৎ নট গেট যেভাবে কাজ করবে, মানে নট গেটটা যেভাবে কাজ করবে আমার ন্যান গেটটা ঠিক সেভাবে কাজ করাইতে হবে, এই হচ্ছে বিষয়টা। সো যদি এটা বুঝে থাকো তাহলে আমরা এখন কি করব, পরের স্টেপে যাব। পরের স্টেপটা হচ্ছে ন্যান গেট থেকে আমরা অর গেট বাস্তবায়ন করব। কি করব, তাহলে ন্যান গেট থেকে অর গেট বাস্তবায়ন করি, আমরা পরের আরেকটা পেজে যাই। আচ্ছা, এখানে আমরা ধরো যে 2 নাম্বার লিখছি, ন্যান গেট টু অর গেট বাস্তবায়ন, অর গেট। তাহলে ফার্স্ট অফ অল দেখো অর গেট আসলে কিভাবে কাজ করে, আমি একটু ডান পাশে একটু অর গেটের চিহ্নটা দেখায় রাখি। তো অর গেটটা কি হয়, ধরো মিনিমাম ইনপুট দুইটা, এ এবং বি, এই দুটাকে যদি আমরা আউটপুট হিসাবে দেখাতে চাই তাহলে অর গেটে কি হয়, এ অর বি, আমরা যদি এক্স ইকুয়াল টু ধরি, এক্স আউটপুট ইকুয়াল টু এ অর বি, এটা হচ্ছে আমার অর গেট। অর গেট এভাবে কাজ করে। এখন আমরা ন্যান গেট থেকে অর গেট বাস্তবায়ন করবো। দেখো ন্যান গেটের সিম্বলটা কি, ন্যান গেটের সিম্বলটা আবার ছোট্ট করে এখানে একটু দেখিয়ে রাখি, এটা হচ্ছে ন্যান গেট। তো এই ন্যান গেট থেকে আমরা অর গেট বাস্তবায়ন করবো। দেখো প্রথমে এইখান থেকে একটা ইনপুট নিলাম, এ নিলাম, সেম ইনপুটটাই ধরো যে এখানে
আ- নিব। তার মানে এই ন্যান্ড গেটে কি হচ্ছে, দুইটাই এ হিসাবে ইনপুট যাচ্ছে। তারপর এখানে আমরা কি করব, এখানে একটা ন্যান্ড গেটের যেহেতু বাবল আছে বাবলটা দিলাম। এখান থেকে ধরো যে একটা আউটপুট বের হবে। তারপর আর একটা ন্যান্ড গেট নেব, দেখো এখানে ধরো যে আমার ইনপুটটা নিলাম বি, এখানে ন্যান্ড গেটের এখানে বাবল আছে, সেম ইনপুট এখান থেকে যদি নেই তাহলে এটাও বি ইনপুট, তাহলে এখানে আমি এখান থেকে যখন দেখাচ্ছি তার মানে এটাও আমার বি ইনপুট হিসেবে যাচ্ছে। তার মানে উপরে দুইটা এ ইনপুট হিসেবে গেল, নিচেরটাতে দুইটা বি ইনপুট হিসেবে গেল। এখন এখানে তাহলে আউটপুটটা কি হবে, ধরো যে এটা ছিল কি এ এন্ড এ, এটার উপরে আমার কমপ্লিমেন্ট ছিল, এইটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, এ কমপ্লিমেন্ট বা এ বার লিখতে পারি। আর নিচেরটাতে কি ছিল, বি এন্ড বি, এটা যখন কমপ্লিমেন্ট করব বি বার আমরা লিখতে পারি। এখন এই দুইটা গেটের আউটপুটটা, এই যে দুইটা আউটপুট আসছে, এই দুইটা আউটপুট আবার কি করব, আমরা আরেকটা ন্যান্ড গেটের মধ্য দিয়ে চালনা করব। দেখি একটু চালনা করে দেখি। এই যে ধরো একটা ন্যান্ড গেট, তাহলে এখানে আউটপুটটা কি আসবে, তাহলে এখন খেয়াল, আচ্ছা মাসে কি ডিসকানেক্টেড হয়ে গেছিলে? ও আচ্ছা, ঠিক আছে। আমি একটু আমার স্ক্রিনটা একটু খেয়াল করো। এখানে দেখো, এই যে আমরা কি করেছি, এটা একটা প্রথম অংশটুকু আমরা ন্যান্ড গেট, এটা হচ্ছে একটা ন্যান্ড গেটের একটা অংশ। এখানে আমার দুইটা ইনপুট, এখানে এ ইনপুট হিসাবে একটা ইনপুট, এখানে আরেকটা ইনপুট এ হিসাবে গেছে। এখানে আরেকটা ন্যান্ড গেটের অংশ, এখানে ন্যান্ড গেটের ইনপুট কয়টা হয়, মিনিমাম দুইটা। তাহলে এখানে দেখো, এখানে ইনপুট হিসাবে বি গেছে, সেম এখানেও বি ইনপুট হিসাবে গেছে। তাহলে এখানে যেহেতু কি আছে, বাবল আছে এবং সেটা নট গেটের এবং বাবল, এটা যেহেতু ন্যান্ড গেটের ক্ষেত্রে, তাহলে এ এন্ড এ, তার উপরে ছিল কমপ্লিমেন্ট বা বার, এই জিনিসটাকে আমরা সরাসরি লিখতে পারি এ বার। এখানে দুইটা বি আছে, দুইটা বি এন্ড অবস্থায় ছিল এবং তার উপরে বা কিছু কমপ্লিমেন্ট, এটাকে আমরা বি বার লিখতে পারি। So, এই দুইটাকে আবার কি করেছি, আর একটা ন্যান্ড গেটের মধ্যে দিয়ে চালনা করেছি। চালনা করে এখানে আউটপুট আমরা কি দেখবো, এখানে আউটপুটটা দেখবো, ধরো যে আমরা আউটপুট হচ্ছে এক্স হিসাবে নিই। এক্স সমান সমান, প্রথমে এটা ছিল এ বার, তাহলে ধরো যে এ বার, এটা হচ্ছে এন্ড, এটা ছিল বি বার। বলো। আচ্ছা, এটা যে আমরা বুলিয়ান অ্যালজেব্রার প্রথম দিকে আমরা যখন বুলিয়ান অ্যালজেব্রা শিখেছি তখন কিন্তু আমরা কিছু বেসিক সূত্র শিখেছিলাম, মৌলিক সূত্র শিখেছিলাম। দেখো বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে এ ডট এ সমান, বলো। আচ্ছা সমস্যা নেই, এখন আবার আমি একটু বলছি। এই যে দেখো, নিচে এ ডট এ লিখেছি, এটা কি দেখা যাচ্ছে? বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে আমরা একটা সূত্র পড়েছি, এ ডট এ বা এ এন্ড এ, যেটা এটাকে আমরা এ লিখতে পারি। কেন লিখতে পারি, এটা আমরা যদি প্রমাণ হিসাবে বলি, ধরো কথার কথা এখানে দুইটা এ লিখছি না আমরা, এই যে সরি এখানে দুইটা এ যে লিখেছি, ধরো আমরা এর ভ্যালু যদি জিরো হয়, জিরো এন্ড জিরো মানে দুইটাই জিরো, মানে এর ভ্যালু যা এর ভ্যালু তো সেইটাই। তাহলে এন্ড এর ক্ষেত্রে যদি দুইটা জিরো হয়, আমার আউটপুটটা কি হয় বলতো, জিরো হয়। এন্ড গেটের আউটপুট কি হয়, যদি না মানে এন্ড শুধু খেয়াল করো, এন্ড গেটের যে কোনো একটা জিরো হওয়া মাত্রই সেটা আউটপুটটা কি হবে, জিরো হবে। তো সেম ভাবে দেখো তো, এখানে যদি ইনপুট আমার ওয়ান হতো, তাহলে এইটাও যদি ইনপুট ওয়ান হতো, আমার কি হইতো, আউটপুটটা ওয়ান হতো। তাহলে আমরা খেয়াল করতেছি কি, দেখো আমার এখানে ইনপুট যা হচ্ছে আউটপুট কিন্তু সেটাই হচ্ছে, ইনপুট যা হচ্ছে আউটপুট কিন্তু সে হচ্ছে। তার মানে ইনপুট যদি আমার এ হয়, তাহলে আউটপুট, এটা তো না, এটা তো দেখো এখানে কি, একটা জিরো একটা ওয়ান কেন হবে না, এখানে এখানে এ দিয়েছি, আমি এ যদি জিরো ধরি,
এ যদি জিরো ধরি, আর একটা এ আমি কি, আর একটা এ কি আমি জিরো ধরতেছি? আমার চলক কিন্তু এ। আমার যদি এরকম হতো ধরো যে এ ডট বি, আমার চলকটা যদি এ ডট বি হতো, তাহলে আমি হয়তো চিন্তা করতাম যে এ জিরো বি ওয়ান, বা এ জিরো বি জিরো, বা এ ওয়ান বি জিরো, এ ওয়ান বি ওয়ান, এরকম কিন্তু এখানে চলক তো আমার একটাই। তো আমি একটা চলকের একটা যখন মান ধরবো, সেখানে কি ডিফারেন্ট কোনো মান হতে পারে? দেখো, আমরা যখন একটা নর্মাল একটা অঙ্কের কথা যদি চিন্তা করি, ধরো একটা কলমের দাম এক্স টাকা, এক্স এর দাম আমরা 5 টাকা ধরতেছি। এখানে কি এক্স এর তো অন্য জায়গায় তো আমরা 10ও ধরতে পারি, তাই না? কিন্তু আমি যেই যেই জায়গায় ম্যাথটা করতেছি এক্স এক্স নিয়ে, তো সেখানে এক্স এর ভ্যালু যদি 5 হয়, তাহলে সেখানে কি অন্য কোন আমি ভ্যালু কি আর ওখানে অ্যাসাইন করতে পারবো? আমি কিন্তু সেই ভ্যালুটা কিন্তু ধরতে পারবো না। হ্যাঁ, যদি ওখানে ওয়াই থাকে, ধরো যে একটা কলমের দাম এক্স টাকা আর একটা খাতার দাম ওয়াই টাকা, তাহলে আমি খাতার দাম ওয়াই কে 10 ধরতে পারি বা 15 ধরতে পারি। কিন্তু এক্স এর দাম যখন এক্স মানে যখন 5 ধরেছি, বা এক্স মানে ধরো যে 1 ধরেছি বা 2 ধরেছি, তাহলে এক্স যত জায়গায় এক্স ব্যবহার করব, তত জায়গায় 5 ব্যবহার হবে। সেখানে কিন্তু এক্স এর ভ্যালু 10 ব্যবহার হবে না। বুঝতে পারছো বিষয়টা? যদি চলক আমার ডিফারেন্ট হইতো, তাহলে কিন্তু একটা এক্স এর ভ্যালু 5 আর একটা ওয়াই এর ভ্যালু হয়তো 10 হইতে পারতো। কিন্তু এখানে ধরো যে এ ডট এ, তার মানে এ হচ্ছে একটাই চলক, এ একটাই চলক, তার মানে আমি যদি জিরো ধরি, তাহলে আরেকটা এ তো ওটাও স্বাভাবিকভাবে কি হবে, জিরো হবে। আমি কিন্তু এই যে এ ডট বি এর মতো কিন্তু করি নাই, আমি এ ডট এ এর হিসাব করেছি। সো দেখো, ইনপুটটা যখন আমার এ জিরো ধরতেছি, আউটপুটটাও কিন্তু জিরো হয়ে যাচ্ছে। ইনপুটটা যখন ওয়ান ধরতেছি, আউটপুটটা কিন্তু ওয়ান হয়ে যাচ্ছে। সেম ভাবে তাহলে এ ডট এ যখন হবে, আউটপুটটা কিন্তু এ হয়ে যাবে। এই কনসেপ্টের উপর বেস করে আমরা যখন এই যে এখানে বার ছিল, ধরো যে এ এন্ড এ, তাহলে এ এন্ড এ মানে কি, আমরা এ লিখতে পারি এবং তার উপরে কি আছে, আমরা বার দিতে পারবো। তো এই যে কনসেপ্ট, এই কনসেপ্টটা কি ক্লিয়ার হয়েছে কিনা? এই কনসেপ্টটা ক্লিয়ার হওয়াটা জরুরি। এই কনসেপ্টটা যদি ক্লিয়ার না হওয়া হয়, তাহলে দেখা যাচ্ছে যে পরের স্টেপগুলো বোঝা যাবে না। এক কথায় চিন্তা করো যে তোমার তোমার কাছে শুধু এ আছে, এখন এর ভ্যালু এখানে হয় জিরো না হয় ওয়ান হবে। তোমার কাছে তো চলক তো দুইটা নেই। চলক যদি একটা থাকে, তাহলে চলো ওই একটা চলকের, ধরো আমি একটা ধরি যে এ, আমি বলতেছি এ চলক। তো তোমার কাছেও এ চলক আছে, তাসনিয়ার কাছে এ চলক আছে। এখন আমি বলতেছি জিরো, মানে ধরো যে আমি বলতেছি এর ভ্যালু জিরো হবে। তাহলে মানে এ ধরো যে জিরো, তাহলে ওই তাসনিও এ মানে জিরো ধরবে, মার্সিয়াও এ হচ্ছে জিরোই ধরবে। আমি বলতেছি এর ভ্যালু হচ্ছে ওয়ান, তাহলে তাসনিয়াও এর ভ্যালু ওয়ান ধরবে, মার্সিয়াও এর ভ্যালু ওয়ানই ধরবে। কিন্তু ধরো যে দুইজনের কাছে দুইটা চলক আছে, যে ধরো যে তাসনিয়ার কাছে এ আছে, মার্সিয়ার কাছে বি আছে। তাহলে আমি যদি কি বলি, এর ভ্যালু জিরো বি এর ভ্যালু ওয়ান বলি, তাহলে তাসনিয়া জিরো ধরবে, মার্সিয়া ওয়ান ধরবে। এখন আমি যদি বলি এর ভ্যালু ওয়ান, বি এর ভ্যালু জিরো, তাহলে তাসনিয়া ধরবে ওয়ান আর মার্সিয়া ধরবে জিরো। আবার যদি বলি যে মানে এর ভ্যালু জিরো বি এর ভ্যালু জিরো, তাহলে তাসনিয়াও জিরো ধরবে, মার্সিয়াও জিরো ধরবে। আমি যদি বলি এর ভ্যালু ওয়ান, বি এর ভ্যালু ওয়ান, তাহলে তাসনিয়াও ওয়ান ধরবে, মার্সিয়াও ওয়ান ধরবে। ক্লিয়ার? বিষয়টা কি ক্লিয়ার কিনা? এবার বিষয়টা ক্লিয়ার? ওকে, তাহলে এখন তাহলে আমরা এই যে দুইটা ইনপুট থেকে দুইটা ইনপুট এখন কি হবে, এই এন্ড গেটের মাধ্যমে, এই ন্যান্ড গেটের মাধ্যমে আমরা কি করব, পার করব। তাহলে দেখো, এখান থেকে আসছে এই এ, এখানে এ বার ছিল আর এখানে বি বার ছিল, তাহলে এক্স ইকুয়াল আউটপুট হচ্ছে ধরো এক্স ধরতেছি। তাহলে একটা এ বার এন্ড আরেকটা হচ্ছে বি, আরেকটা হচ্ছে তোমার হচ্ছে কি, এটা বি বার হবে, বি বার। তাহলে এ বার এবং বি বার, এই দুইটার উপরে আবার কি হবে দেখো, এই দুইটার উপরে, এটা যেহেতু কি আছে ন্যান্ড গেট, এই দুইটার উপরে আবার কি হবে, অবশ্যই একটা বার চিহ্ন হবে, একটা বার চিহ্ন আছে। তাহলে এইটাকে আসলে মানে কি লেখা গেল, ধরো যে এক্স ইকুয়াল টু এ বার এন্ড বি বার এরকম ছিল, এবং তার উপরে আমাদের কি ছিল, একটা বার ছিল।
এই দুটাকে আমরা কি লিখতে পারবো দেখো, আমাদের ডি মর্গানসের সূত্র অনুযায়ী এখানে এটাকে আমরা লিখতে পারবো এ ডাবল বার, এ ডাবল বার অর বি ডাবল বার ইকুয়াল টু, এটাকে আমরা লিখতে পারবো হচ্ছে এ ডাবল বার মানে হচ্ছে এ লেখা যায়, অর বি ডাবল বার মানে বি লেখা যায়। এই জিনিসটা কিভাবে আসলো, এই কনসেপ্টটুকু কিভাবে আসলো? এটা হচ্ছে ডি মর্গানের যে সূত্র আছে, ডি মর্গানের সূত্র ক্ষেত্রে আমরা জানি কি দেখো, ডি মর্গানের সূত্র এটা হচ্ছে ওই যে এক দুইটা ক্লাস মনে হয় মাসে একটু মিস করছিলে, ওখানে এই প্রথম থেকে আলোচনাগুলো করেছিলাম ডি মর্গানের সূত্র। ডি মর্গানের দুইটা সূত্র আছে, যেটা হচ্ছে বেসিক সূত্রগুলোর সময় আলোচনা করেছিলাম। ডি মর্গানের সূত্রটা কি, ধরো এরকম যদি হয়, আমার ডি মর্গানের এক নম্বর সূত্রটা হচ্ছে এরকম, এ অর বি, এটার উপরে যদি আমার কমপ্লিমেন্ট থাকে, এটাকে আমরা লিখতে পারবো এ, এ বার এন্ড বি বার। আর দুই নম্বর সূত্রটাকে আমরা লিখতে পারবো এ এন্ড বি, এটার উপরে যদি বার থাকে এটাকে আমরা লিখতে পারবো এ বার হয়ে গেল অর বি বার। তাহলে আমরা যে এই জায়গাটুকু, এই জায়গাটাতে, এই যে এই জায়গাটাতে যে সূত্র, এই জায়গাটাতে যে লিখেছি এই বিষয়টা, এটা আসলে ডি মর্গানের দ্বিতীয় সূত্র অনুযায়ী লিখেছি। ডি মর্গানের এই যে দ্বিতীয় যে সূত্রটা, এখান এই অনুযায়ী লিখছি, কি লিখছি দেখো, এখানে ছিল ডি মর্গানের দ্বিতীয় সূত্রটা কি, এখানে এ এন্ড বি, এ এন্ড বি এর উপরে কি আছে, বার আছে। তাহলে এ ধরো যে এ, এখানে পুরো এ বারটাই এ ধরো, মনে মনে এ ধরো, এন্ড পুরো বি বারটাকে বি ধরো, তার উপরে কি আছে, বার আছে। তাহলে আমার এই ডি মর্গানের দ্বিতীয় সূত্রতে যেই চলকগুলো আছে সেরকম চিন্তা করছি। তাহলে এটাকে কি লেখা যায়, এ বার লেখা যায় অর বি বার লেখা যায়, এ বার অর বি বার। তাহলে দেখো এখানে আমরা এই যে আমরা এখানে কিন্তু এ ধরছি, এ বারকে এ ধরেছি, এই যে এ বারকে এ ধরেছি। তো ধরো এই এ বার, প্রথম এ বারটা এটা সহ লিখেছি, তারপরে বি বারটাকে বি ধরে এটা সহ লিখেছি। আর তার উপরে সূত্রের বার, তার উপরে সূত্রের বার, এই যে সেই সূত্রের বার হচ্ছে এই যেটা, এই সূত্রের যে বার ছিল, এই সূত্রের যে বার সেই বারটা এখানে। তো এখন আরেকটা, এখান থেকে কি করছি আমরা, এখান থেকে পরের লাইনটা আসছে কিভাবে, যে আবার আরেকটা সূত্র জানি যে আমাদের কোনো একটা চলকের উপরে দুইটা বার হয়ে গেলে সেটা ইকুয়াল টু ওই চলকটা সরাসরি আমরা লিখতে পারি। তাহলে যখন এর উপরে আমার দুইটা বার আছে, এর উপরে যখন দুইটা বার আছে সেটাকে আমরা এ লিখেছি, বি এর উপর যখন দুইটা বার আছে সেটাকে বি লিখেছি, আর মাঝখানে যে অর ছিল সে অর আছে। তাহলে সেই জিনিসটাকে আলটিমেটলি আমার দাঁড়াইলো কি, এক্স ইকুয়াল টু এ অর বি। এইটাই হচ্ছে আমার কি হয়েছে, অর গেটের যে আউটপুটটা সেটা মিলে গেছে। তার মানে অর গেট যেভাবে কাজ করে আমার ন্যান্ড গেটের মাধ্যমে সেই জিনিসটাকে আমরা কি করলাম, দেখানোর চেষ্টা করলাম। তো এই জায়গায় যদি কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই করবে, একটু আমাকে বলো যে প্রশ্নটা বুঝতে পারছো কিনা বা কনসেপ্টটা বোঝা গেছে কিনা। এখানে টোটাল তিনটা সূত্র ব্যবহার হচ্ছে, কি কি, একটা হচ্ছে ডি মর্গানের সূত্র, তারপরে ধরো যে এ এন্ড এ ইকুয়াল টু এ, আর একটা হচ্ছে তোমার এ ডাবল বার ইকুয়াল টু এ, বা ধরো যে বি এন্ড বি ইকুয়াল টু বি, বা বি ডাবল বার ইকুয়াল টু বি, আর হচ্ছে এ এন্ড বি বার ইকুয়াল টু এ বার প্লাস বি অর বি বার, যেটা হচ্ছে তোমার কিসের সূত্র। আচ্ছা, এখানে এই কনসেপ্ট আমাদের এখানে তিনটা সূত্র ব্যবহার হচ্ছে, কি কি তিনটা সূত্র, কি কি আমি আবার একটু রিপিট করছি। তোমার ডি মর্গানের সূত্র তো একটা আছেই, সর্বপ্রথম সূত্রটা হচ্ছে এ এন্ড এ ইকুয়াল টু এ, বুলিয়ান অ্যালজেব্রার যে সূত্রগুলো, এই সূত্রটা ব্যবহার হচ্ছে। তারপরে ধরো যে ডি মর্গানের দ্বিতীয় সূত্র, ডি মর্গানের, ডি মর্গানের দ্বিতীয় সূত্র যেটা, যেটা ব্যবহার হয়েছে এ এন্ড বি বার ইকুয়াল টু
এ অর এ বার অর বি বার, এই সূত্রটা। আর তৃতীয় আর একটা সূত্র ব্যবহার হচ্ছে, ধরো যে এরকম এ ডাবল বার ইকুয়াল টু এ আমরা দেখতে পারি, অথবা ধরো যে বি ডাবল বার ইকুয়াল টু বি লিখতে পারি। So, এইরকমই এখানেও ধরো যে আমরা বি এন্ড বি মানে ইকুয়াল টু বি লিখতে পারি। So, এই তিনটা সূত্র হিসাবে কি করছি, এই যে আমার যে গেটগুলোর আউটপুট গুলো সেটা আসছে। So, এই জায়গায় যদি কোনো ধরনের প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারো। আচ্ছা, ঠিক আছে, এখন আমরা তাহলে মার্শিয়া কি বুঝতে পারছো? ওকে, তাহলে আমি, আচ্ছা আমি যে সবুজ, হ্যাঁ সূত্র তোমার যে বুলিয়ান অ্যালজেব্রার যে বেসিক যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো এখানে কাজে লাগতেছে। এই সূত্রগুলোর মাধ্যমে আমরা কি করতেছি, গেটের আউটপুট, ওই যে যখন ন্যান্ড গেট থেকে বা নর গেট থেকে আমরা যখন বেসিক গেট গুলোকে আউটপুট হিসাবে মানে বেসিক গেট গুলো আমরা বাস্তবায়ন করতে যাচ্ছি, তখন এই সূত্রের কনসেপ্ট গুলো কাজে লাগতেছে। আমি যেমন এ এন্ড এ ইকুয়াল টু এ কেন লিখতে পারলাম, ওটা আমার হচ্ছে কি, যেহেতু আমার বেসিক সূত্র। তারপর ডি মর্গানের যে দুইটা সূত্র আছে তার 2 নম্বর সূত্র হচ্ছে হচ্ছে এ এন্ড বি, এটার উপরে যদি অর থাকে মানে এটার উপরে যদি বার থাকে তাহলে ইকুয়াল টু আমরা এ বার অর বি বার লিখতে পারি। আবার আরেকটা যেটা লিখছি যে এ ডাবল বার ইকুয়াল টু এ, এটা হচ্ছে তোমার কি একটা সূত্র। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারছি, এই সবগুলো সূত্রের সমন্বয় করেই আমরা গেট গুলোকে বাস্তবায়ন করছি। এখন আমরা আরেকটা সূত্র দিকে, সরি সূত্র বলতেছি, আরেকটা গেট বাস্তবায়ন করতে যাই, দেখি তাহলে আরেকটা একটু ক্লিয়ার হবো। ধরো যে আমরা 3 নাম্বারটা কি, হয়ে গেল ন্যান গেট। ধরো যে ন্যান গেট থেকে ন্যান গেট টু আমরা এবার কি কি বাস্তবায়ন করব, এবার ন্যান গেট থেকে এন্ড গেট বাস্তবায়ন করব, এন্ড গেট। সো ন্যান গেট থেকে এন্ড গেট যদি বাস্তবায়ন করতে চাই দেখি। আচ্ছা আমি একটু ডান পাশে এন্ড গেটের চিত্রটা একটু লেখার চেষ্টা করি, দেখো ধরো এখানে, তারপরে ধরো যে এখানে আছে কি, আচ্ছা এরকম ধরো যে এখানে এটা হচ্ছে এন্ড গেট এ বি, এটার আউটপুটটা কি হইতো, এক্স ইকুয়াল টু এ এন্ড বি, এটা হচ্ছে আমার এন্ড গেট। এইটাকে যদি আমরা এখন ন্যান গেটের মাধ্যমে বাস্তবায়ন করতে চাই আসলে কি হবে। ন্যান গেট হচ্ছে কি এরকম, দুইটা মিনিমাম ইনপুট, তার আউটপুট এরকম হবে, এটা একটা ইনপুট এটা একটা ইনপুট। দেখো একটা ন্যান গেট এখানে ড্র করতেছি, ন্যান গেট এ এন্ড বি, এটা হচ্ছে বাবল, মানে এটা হচ্ছে পুরোটাই ধরো কি ন্যান গেট, তাই না? তাহলে এটা একটা কি, এখান থেকে একটা আউটপুট বের হবে, আউটপুটটা কি বের হবে, এ এন্ড বি, তার উপরে হচ্ছে কি বাবল, সরি কি কয় এখানে কমপ্লিমেন্ট। তারপরে দেখো এই আউটপুটটা আরেকটা ন্যান গেটের মাধ্যমে চালনা করব, আরেকটা ন্যান গেটের ভেতর দিয়ে চালনা করব, ধরো যে এই আউটপুটটা এখানে এসে ইনপুট হিসেবে কাজ করতেছে। আবার সেম সেম ইনপুটটা এখান থেকে ধর আরেকটা হিসেবে এখানে ইনপুট হিসেবে কাজ করবে। তাহলে আউটপুটটা কি আসবে দেখি, এখানে যদি আমরা একটা বাবল দিই ন্যান গেটের, আলটিমেটলি খেয়াল করো এই ন্যান গেটের এই ন্যান গেটের কিন্তু দুইটা ইনপুট, এই যে প্রথমে এখানে এটা একটা ইনপুট, এখান থেকে আরেকটা ইনপুট এখানে যাচ্ছে। আচ্ছা, আরো 15 মিনিট আছে, ঠিক আছে, এখানে একটা ইনপুট এখানে একটা গেল এখানে একটা ইনপুট গেল। এটা যদি তখন আউটপুট হিসাবে যদি আমরা দেখাইতে চাই তাহলে কি হবে, দেখো আউটপুট এক্স যদি কল্পনা করি,
তাহলে এখানে কি আসছে? এ দুইটা ইনপুট কি এরকম আসবে। তাহলে ধরো যে এ এন্ড বি, এইটার উপরে কি আছে? একটা বার আছে। তারপরে এন্ড আর একটা ইনপুট এ এন্ড বি, এটার উপর বার আছে এবং পুরোটার উপরে এই যে এই বাবল থাকার কারণে পুরোটার উপরে বার। এইটাকে আসলে আমরা একটু শর্টকাট করার চেষ্টা করব। এইটা যদি শর্টকাট করতে যাই তাহলে দেখো কিছু আগে আমরা কি দেখেছিলাম? এ এন্ড এ, এটাকে কি লিখতে পারি? এ লিখতে পারি না? এখানে খেয়াল করে এই পুরো এই জিনিসটা অর্থাৎ এই যে কই গেল, পুরো এই জিনিসটাকে ধরো মনে মনে এ ধরো, এইটাকে মনে মনে এ ধরো, তাহলে এটা কি লেখা যায়? তাহলে এই যে এ এন্ড এ মানে যদি এ লেখা যায় তাহলে এটা হচ্ছে এ বি উপরে বার, এইটা এন্ড এইটা মানে এটা পুরোটাকে এ বি বার লিখতে পারবো না? মানে এই যে এই এ এন্ড এ, এটাকে যদি আমরা এ লিখতে পারি, সেম এই জিনিসটাকে মনে মনে এ ধরো, এই যে এটাকে ধরো যে মনে মনে এ ধরো, এটাকে মনে মনে এ ধরো, তাহলে এ এন্ড এ, তাহলে কি আমরা ওটাকে এ লিখতে পারি না? সেম জিনিসটাই আমরা লিখছি এ বি, এটার উপরে বার আছে এন্ড এ বি বার, তার মানে দুইটা সেম আছে, তার মানে ওই সেম থাকলে যে কোনো একটা আমরা কি আউটপুট হিসেবে দেখাবো। কিন্তু দেখো উপরে আর একটা কি আছে, উপরে যে লাল রঙের আর একটা বার আছে, এই বারটা এখন কি করব? এই বারটা আবার এটার উপরে দিয়ে দিব। তাহলে আলটিমেটলি কি দাঁড়াইলো? এ বি বার মানে এ বি ডাবল বার। সো এ বি ডাবল বারকে আমরা কি লিখতে পারি? এ বি লিখতে পারি। আমরা যে কিছুক্ষণ আগে দেখলাম না যে এ ডাবল বার মানে হচ্ছে এ লিখতে পারি, বা বি ডাবল বার মানে হচ্ছে বি লিখতে পারি। তো সেম ভাবে তাহলে কি এ বি পুরোটাকে ধরো যে মনে মনে এ ধরো, তাহলে এটার উপর ডাবল বার মানে কি আমরা এ বি লিখতে পারবো। তো সেই জিনিসটা এখানে আসে। তাহলে দেখো আমার এন্ড এর যে আউটপুটটা কি? এক্স ইকুয়াল টু এ বি, মানে এ এন্ড বি। এই জিনিসটা কি করছি আমরা ন্যান্ড গেটের মাধ্যমে প্রমাণ করেছি। তার মানে এটা হইলো কি আমার ন্যান্ড গেট থেকে এন্ড গেট বাস্তবায়ন করা হইলো। তাহলে এই ক্ষেত্রে আমার কয়টা সূত্র কাজে লাগলো? এই ক্ষেত্রে দেখো যে আমার বুলিয়ান অ্যালজেব্রার যে সূত্রগুলো, যে এ এন্ড এ ইকুয়াল টু এ লিখতে পারি, আবার এ ডাবল বার ইকুয়াল টু এ লিখতে পারি। So, এই দুইটা সূত্র এখানে কাজে লাগছে। তো কোনো প্রশ্ন যদি থাকে বলো এখানে। এখানে কোনো প্রশ্ন যদি থাকে অবশ্যই বলতে হবে আমাকে। প্রশ্ন আছে এখানে? আচ্ছা আমার এমনি কি এটা, আচ্ছা আমার স্ক্রিনটা কি একদমই দেখা যাচ্ছে না? ওকে, আমি আচ্ছা, আচ্ছা আমি আরো একবার একটু রিপিট করছি। আমরা এখন এটা কি করছি? NAND গেট থেকে AND গেট বাস্তবায়ন করছি। দেখো, সো AND গেটটা কি? আমার ডান পাশে আমি AND গেটটা অঙ্কন করে রেখেছি। AND গেটটা কি কাজ করতেছে? দুইটা ইনপুট এ এবং বি, দুইটা ডিফারেন্ট ইনপুট, এবং সেটা আউটপুটটা কি এক্স ইকুয়াল টু এ এন্ড বি। এই আউটপুটটা যেভাবে আসছে আমার NAND গেট থেকে আউটপুটটা সেভাবে কি করতে হবে? দেখাইতে হবে। তাহলে দেখো এ এন্ড, আমি একটা এন্ড গেট, একটা এন্ড গেট কিভাবে কাজ করতেছে সেটা ন্যান্ড গেটের মাধ্যমে বাস্তবায়ন করছি। So, এই অংশটুকু একটা ন্যান্ড গেট। এই ন্যান্ড গেটের ইনপুট কি? এ এবং বি। এখান থেকে আউটপুট হিসেবে কি আসছে? এ এন্ড বি, এবং তার উপরে এই বাবল থাকার কারণে আছে এই বারটা ইকুয়াল টু, এই যে আর একটা ন্যান্ড গেটের মাধ্যমে চালনা করতেছি। এই এখানে যে আউটপুটটা আসছে, এই আউটপুটটা আর একটা ন্যান্ড গেটের মধ্যে দিয়ে চালনা করলাম। সেম ইনপুটটা ওই NAND গেটের আরেকটা ইনপুট হিসেবে কাজ করতেছি, মানে এই আউটপুটটা দুইবার ইনপুট হিসেবে কাজ করবে এই NAND গেটের ক্ষেত্রে। তাহলে দেখো, তাহলে এখানে আমার কি আছে? এ বি, তার উপরে বার। সো এ বি
বার এন্ড এ বি বার। আর হচ্ছে এই যে এই অংশটুকু যে ইয়েস আছে তোমার কি আছে বাবল আছে, এইটার জন্য উপরের বারটা। তাহলে আমরা কি জানি যে এ এন্ড এ এটা ইকুয়াল টু যদি আমরা এ লিখতে পারি, তাহলে এখানে এ বি বার এন্ড এ বি বার, সেটাকে কিন্তু আমরা আলটিমেটলি কি করতে পারি, এ বি লিখতে পারি, এ বি বার লিখতে পারছি না। এই যে এখানে যদি ধরো যে এ বি বার যেটা আছে, অর্থাৎ আমি এখানে আরেকবার লিখি এ বি বার এন্ড এ বি বার, এই জিনিসটাকে যদি এ ধরি, এই জিনিসটাকে যদি মনে মনে এ ধরি, তাহলে এ এন্ড এ মানে কি এ লিখতে পারি। তাহলে সেম এই জিনিসটাকে কি লিখতে পারবো, এ বি বারই লিখতে পারবো। তাহলে এই এ বি বারটা এখানে লিখেছি, কিন্তু তার উপরে যে আরেকটা বার আছে, এই বারটা কোনটা, এই যে এখানে এখানে যে উপরে আরেকটা বার ছিল, সেই বারের জন্য এইটা। আবার এখান থেকে পরের লাইনটা আমরা এটা লিখলাম কিভাবে, আমরা কিছুক্ষণ আগে দেখেছি কি এ ডাবল বার মানে এ, বা বি ডাবল বার মানে হচ্ছে বি। সেম ভাবে তাহলে আমরা কি লিখতে পারবো, ধরো যে এ বি, এটার উপর যদি ডাবল বার থাকে, তাহলে আলটিমেটলি আমার এ বি লিখতে পারবো। এই পুরো জিনিসটাকে ধরো মনে মনে এ ধরো, এর উপর যদি ডাবল বার থাকে তাহলে আমরা ইকুয়াল টু এ লিখতেছি, বি এর যদি বি ধরো, বি এর উপর ডাবল বার মানে বি লিখতে পারি। সো এ বি এর উপরে ডাবল বার আছে মানে আমরা এ বি লিখতে পারবো। এই যে এ বিটাকে আমরা এখানে লিখেছি। ঠিক এখানে তাহলে সূত্র কোনটা কোনটা কাজে লাগছে, এ এন্ড এ ইকুয়াল টু এ, এ ডাবল বার ইকুয়াল টু এ, এই দুটো সূত্র এখানে কাজে লেগেছে। সো এটা আসলে কি আসলে ন্যান্ড গেট থেকে এন্ড গেট তৈরি করলাম। আর মাঝে যেটা করেছি ন্যান্ড গেট থেকে অর গেট তৈরি করেছি। আর সর্বপ্রথম করেছে কি ন্যান্ড গেট থেকে নট গেট তৈরি করেছি। এখানে এই বিষয়গুলো আর এখন এটা তো ন্যান্ড গেটের সার্বজনীনতা গেল, এখন নর গেটেরও তো সার্বজনীনতা আছে বা সর্বজনীনতা আছে। এটাও যখন করতে যাব তখন এরকম কিছু বেসিক সূত্রগুলো কাজে লাগবে। এই জন্য বেসিক সূত্রগুলোকে যদি আরেকবার একটু আমরা মানে একটু নিজেরা একটু দেখার চেষ্টা করি নিজ নিজ বই থেকে, তাহলে আমরা পরের যখন ক্লাসের নর গেটের সর্বজনীনতা আমরা দেখব, তখন আমরা কিন্তু কি বিষয়টা আমরা ক্লিয়ারলি জানতে পারবো। এই জন্য তোমাদের কাছে একটা কাজ দেওয়া থাকতেছে, সেটা হচ্ছে যে ওই সূত্রগুলোকে তোমরা একটু কি করবা, একবার একটু রিভিউ করবা, রিভাইজ দেওয়ার পরে বা নিজের একটু খাতায় লিখবা, লেখার পরে এখন যখন আমি এই যে ন্যান্ড গেট থেকে অর গেট, নট গেট এবং তোমার এন্ড গেট বাস্তবায়ন করছি, এইটা যে বই থেকে তোমরা একটু দেখার চেষ্টা করবে যে আসলে কি বিষয়, দেখি তো একটু আসলে আমি পারছি কিনা বা আমি নিজে এটা বাস্তবায়ন করতে পারবো কিনা একটু দেখি তো। সেই ক্ষেত্রে নিজেরা করার ট্রাই করো, তখন সূত্রগুলো মিলানোর চেষ্টা করো, এবং ওই সূত্রগুলো দেখার পরে মানে তোমরা মৌলিক গেট গুলো আছে না, অর গেট, এন্ড গেট, নট গেট, এগুলোর চিত্রগুলো পাশে আঁকিয়ে রাখবা। বেসিক ধরো একটা পেজে তোমার নট গেট, অর গেট এবং এন্ড গেটের একটা চিত্র আঁকাবা, তাকে ইনপুট আউটপুট দেখাবা। এরপরে ন্যান্ড গেটের একটা চিত্র আঁকায় আঁকা ইনপুট আউটপুট দেখাবা। এরপরে তোমরা ন্যান্ড গেট থেকে মৌলিক গেটগুলো বাস্তবায়ন করতে যাবা, নর গেট থেকে মৌলিক গেটগুলো বাস্তবায়ন করতে যাবা। তাহলে কি হবে, আমার সূত্রগুলো আমরা এক নজর দেখা হয়ে গেল, এরপরে গেটগুলো এক নজর দেখা হয়ে গেল। সেখান থেকে কি হবে আমার জন্য, গেট বাস্তবায়ন করা, মৌলিক গেট বাস্তবায়ন করা আমার জন্য ইজি হবে। তো এই জন্য যখন আমরা এই গেটগুলো বাস্তবায়ন করতে যাব, তখন আমরা অবশ্যই সূত্রগুলোকে একটু দেখে আসবো। আমি একটু জাস্ট কয়েকটা সূত্র আরেকবার একটু ইয়ে করার চেষ্টা করি, আমাদের বেসিক যে সূত্রগুলো আছে। লজিক্যাল অরের ক্ষেত্রে যদি সূত্র বলি, এ অর জিরো, এটা হচ্ছে যে অরের ক্ষেত্রে আমি দেখতেছি লেখা, এ অর জিরো ইকুয়াল টু আমরা এ লিখতে পারি। তারপরে এ অর ওয়ান, এটাকে আমরা কি লিখতে পারি, ওয়ান লিখতে পারি। তারপর ধরো যে এ অর এ, এটাকে আমরা
এ লিখতে পারি। তারপরে ধরো যে এ অর এ বার, এটাকে আমরা কি লিখতে পারবো? ওয়ান লিখতে পারবো। এটা হচ্ছে অর এর ক্ষেত্রে। আমরা যদি এন্ড এর ক্ষেত্রে যাই, এন্ড এর ক্ষেত্রে গেলে ধরো যে এ এন্ড জিরো, মানে এটাকে আমরা জিরো লিখতে পারবো। তারপরে এ এন্ড ওয়ান, এটাকে আমরা কি লিখতে পারবো? এ লিখতে পারবো। তারপর ধরো যে এ এন্ড এ, এটাকে আমরা এ লিখতে পারবো। তারপরে ধরো যে এ এন্ড এ বার, এটাকে আমরা জিরো লিখতে পারবো। আর লজিক্যাল নটের ক্ষেত্রে একটা ধরো যে সূত্র, এটা হচ্ছে ধরো যে এ ডাবল বার ইকুয়াল টু এ লিখতে পারবো। এখন আরো বুলিয়ান অ্যালজেব্রার কিছু সূত্রের মধ্যে ওই যে তোমার বললাম যে ডি মর্গানের সূত্র, ডি মর্গানের দুইটা সূত্র আছে। ডি মর্গানের দুইটা সূত্র কি কি? এক নাম্বার হচ্ছে যে এ অর বি, তার উপরে যদি আমার কমপ্লিমেন্ট থাকে তাহলে এ বার এন্ড বি বার, এটা লিখতে পারবো। তারপরে হচ্ছে তোমার আরেকটা কি আছে, তোমার হচ্ছে এ, দুই নাম্বারটা কই গেল রে, দুই নাম্বার এ এন্ড বি, এটার উপরে যদি বার থাকে তাহলে আমরা কি লিখতে পারবো? এ বার অর বি বার। এগুলো তো বেসিক কিছু সূত্র আছে। আর কিছু তোমার ওই দুই চারটা সূত্র আছে, ওগুলো একটু বই থেকে দেখলে বুঝতে পারবে। তো এখানে কয় মিনিট আছে আর? আচ্ছা যাই হোক, মার্শিয়া কি আমার স্ক্রিন কি দেখতে পাচ্ছো? তাহলে আমি তোমাকে একটা ছোট্ট একটা প্রশ্ন করব। এই যে এখানে আমি একটা গোল মার্ক করেছি দেখো, অর, হ্যাঁ। তো অরের ক্ষেত্রে আমরা কি জানি যে যে কোনো একটা যদি ওয়ান হয় আমার আউটপুট কিন্তু ওয়ান হবে, তাই না? এন্ড এর ক্ষেত্রে কি জানি, যে কোনো একটা যদি জিরো হয়ে যায়, মানে ইনপুট যদি জিরো হয় আউটপুট জিরো হয়ে যাবে। এখানে খেয়াল করো তো, এ অর জিরো, প্রথম যেটা কি আছে, এ অর জিরো। এখন এই এর ভ্যালুটা, এটা তো একটা চলক, তাই না? তো এর ভ্যালু যদি আমি ওয়ান নেই, মনে তাহলে কি, এর ভ্যালু যদি ওয়ান নেই তাহলে ওয়ান অর জিরো, তাহলে আউটপুটটা কি হবে বলতো? ওয়ান, হ্যাঁ ওয়ান অর জিরো মানে কি, আমার আউটপুটটা কিন্তু কি হবে, মানে ওয়ান আসতেছে, হ্যাঁ মানে এ ওয়ান আসতেছে। এখন যদি এর ভ্যালুটা যদি আমি জিরো নিতাম তাহলে দেখো তো, জিরো অর জিরো, তাহলে আউটপুট কি আসতো? জিরো আসতো। তার মানে দেখো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আমি ওইটাই বোঝানোর চেষ্টা করতেছি। দেখো, আমি এর ভ্যালু ওয়ান ধরেছি, আমার আউটপুট কিন্তু ওয়ান আসছে। এর ভ্যালু আমি জিরো ধরেছি, আউটপুট জিরো আসছে। তার মানে এ যেটা থাকবে, এর ভ্যালু যেটা হবে আউটপুট কিন্তু সেটাই আসবে। এই জন্য এ অর জিরো মানে এ। ওই যে আমরা মাঝে যে এ অ্যান্ড জিরোর কথা বা এ অ্যান্ড এর কথা যে বলেছিলাম, ঠিক সেম বিষয়গুলো এখান থেকে আমরা কি করতে পারবো, আইডেন্টিফাই করতে পারবো। দেখো এখানে যদি বলি এ অর ওয়ান মানে হচ্ছে ওয়ান, এর ভ্যালু যদি আমি ওয়ান নেই, এটার ক্ষেত্রে দেখো এর ভ্যালু যদি ওয়ান নেই, ওয়ান অর ওয়ান মানে কি, ওয়ান। এর ভ্যালু যদি আমি জিরো নেই, জিরো অর ওয়ান, তার মানে এটা হচ্ছে কি হয়ে যাচ্ছে, ওয়ান হয়ে যাচ্ছে। তার মানে এর ভ্যালু আমি জিরো নিলেও আমার ওয়ান হয়ে যাচ্ছে, এর ভ্যালু ওয়ান নিলেও কিন্তু আমার ওয়ান হয়ে যাচ্ছে। বুঝতে পারছো বিষয়টা? এটা কি ক্লিয়ার হয়েছে? আচ্ছা। আর আচ্ছা আচ্ছা, এটা মনে হয় কি হয়ে যায় এখন, ডিসকানেক্ট হয়ে যাবে। আচ্ছা আমার এমনি কি ওটা কি বোঝা গেছিল কিনা বলো তো? হ্যালো, হ্যালো। আচ্ছা, হ্যাঁ মাসি, আমার কথা কি শোনা যায়?